দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান প্রধান সংবাদগুলি চলুন জেনে নেই। উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান। যুদ্ধের চতুর্দশ দিনে ইরান এবং ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলছে। ইরানের সামরিক বাহিনী উত্তর ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাল্টা প্রত্যাঘাতে ইসরায়েলও তেহরানে বড় হামলা চালিয়েছে এবং তেহরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হিজবুল্লাহর সঙ্গে যৌথভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে মিলে এই হামলা চালিয়েছে আইআরজিসি নৌবাহিনীর এবং ড্রোন ইউনিট। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেতস জানিয়েছে, উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২ জন আহত হয়েছেন। নির্বাচনী ট্রাইব্যুনালে পরাজিত ৩৫ এমপি প্রার্থীর মামলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে মামলা করেছেন ৩৫ জন পরাজিত প্রার্থী। এই মামলাগুলো মূলত ভোটের ফলে নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয়েছে। আদালত নির্বাচন কমিশনকে ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন এবং বিজয়ী প্রার্থীদের প্রতি নোটিশ জারি করেছেন। মামলার নথি পর্যালোচনায় দেখা যায়, বিএনপি ২১ জন, জামায়াতে ইসলামীর ১২ জন এবং অন্যান্য দলের ২ জন প্রার্থী রয়েছেন। বিএনপি প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মাদারীপুর ১ আসনের নাদিরা আক্তার এবং ঢাকা ৫ আসনের মো. নবী উল্লাহ। জামায়াতে ইসলামী প্রার্থীদের মধ্যে রয়েছেন খুলনা ৫ আসনের মিয়া গোলাম পরোয়ার। ৪,০০০ নারী পুরুষের চোখের আলো ফিরিয়ে দিয়েছে সন্ধানী। ২ শিক্ষার্থীর চোখে কর্নিয়া সংযোজনের মাধ্যমে তাদের দৃষ্টি ফিরে এসেছে। সন্ধানীর মাধ্যমে কর্নিয়া সংযোজন করে এ পর্যন্ত ৩,৫৩৩ জন মানুষ চোখের আলো ফিরে পেয়েছেন। সারা দেশে ১৪ লক্ষাধিক মানুষ দৃষ্টিশক্তিহীন, যাদের মধ্যে ৫ লক্ষের মতো কর্নিয়াজনিত অন্ধ। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের বাসিন্দা স্মৃতির ২ চোখে কর্নিয়া সংযোজন করা হয়েছে। স্মৃতি ৫ম শ্রেণীতে পড়ার সময় ২ চোখে কম দেখতে শুরু করেন এবং এইচএসসিতে ওঠার পর পুরোপুরি অন্ধ হয়ে যান। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহায়তায় ২০২১ সালে এক চোখে ও ২০২২ সালে অন্য চোখে কর্নিয়া সংযোজন করা হয়। যশোরের শার্শা উপজেলার জহিরুল ইসলামের ২০১০ সালে এক চোখে ও ২০১২ সালে অন্য চোখে কর্নিয়া সংযোজন করা হয়। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ১৯৮৪ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪৫,০৯৯ জন মরণোত্তর চক্ষুদান করেছেন। কৌশলগত ভুলে দীর্ঘ হচ্ছে যুদ্ধ। হরমুজকে গুরুত্ব দেয়নি ট্রাম্প প্রশাসন। ফিলিস্তিনিদের সমর্থনে বার্ষিক আন্তর্জাতিক কর্মসূচি আল কুদস দিবস উপলক্ষে তেহরানে লাখো মানুষ মিছিলে অংশ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে কার্যত জয়ী হওয়ার ঘোষণা দিলেও যুদ্ধটি গতকাল ১৪তম দিনে গড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কৌশলগত ভুলের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন ইরানে হামলার আগে হরমুজ প্রণালী নিয়ে তেমন গবেষণা করেনি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধের দ্রুত অবসানের ইঙ্গিত দিলেও ইরান দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। খামেনিকে হত্যা করলেই তেহরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে যাবে বলে মনে করেছিল যুক্তরাষ্ট্র। আসিফ মাহমুদসহ ৪২ জনের নামে মামলার আবেদন খারিজ। জুলাই অভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়িতে ১২ পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদসহ ৪২ জনের বিরুদ্ধে মামলার আবেদন আদালত খারিজ করে দিয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদনটি করা হয়েছিল। বিচারক রৌনক জাহান তাকি আবেদনটি খারিজ করে দেন। মামলার আবেদনে অভিযোগ করা হয়, জুলাই আন্দোলনের শেষ দিনে আসিফ মাহমুদের নেতৃত্বে আন্দোলনকারীরা যাত্রাবাড়ি থানার সামনে অন্তত ৭-৮টি গাড়ি পুড়িয়ে দেয় ও মালামাল লুট করে। সেখানে ওসি আবুল হোসেনসহ ১২ জনকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়। মধ্যপ্রাচ্যের অস্থিরতা, মূল্যস্ফীতিসহ নানা চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা বিশ্ব অর্থনীতিকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এই অঞ্চলের অস্থিরতা আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলেছে, যার ফলে বাংলাদেশের অর্থনীতিও নানা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। হরমুজ প্রণালী ইরান ও ওমানের মধ্যে অবস্থিত, যা বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হিসেবে বিবেচিত। এই পথ দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য পরিবাহিত হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুযায়ী, দেশে মূল্যস্ফীতি এখনও উচ্চ পর্যায়ে রয়েছে। জ্বালানির দাম আরও বাড়লে এই হার আবারও ২ অঙ্কে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনে মিলিয়ে প্রায় ৪৫ লাখ বাংলাদেশি শ্রমিক কর্মরত। দেশের মোট রেমিট্যান্স আয়ের প্রায় ৪৫% আসে এই গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলো থেকে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, সংঘাত দীর্ঘ হলে উপসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি আসতে পারে। এতে শ্রমবাজার সংকুচিত হওয়ার ঝুঁকি রয়েছে, যা প্রবাসী শ্রমিকদের আয় ও রেমিট্যান্স প্রবাহকে প্রভাবিত করতে পারে। এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সতর্ক ও বাস্তবমুখী নীতি গ্রহণ করা। অর্থনীতিবিদদের মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ, আমদানি ব্যবস্থাপনা এবং বাজার পর্যবেক্ষণ জোরদার করা জরুরি। ৫ মাস পর বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। টানা ৫ মাস কমার পর বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম ফেব্রুয়ারিতে বেড়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মূলত ভোজ্য তেল, মাংস ও খাদ্যশস্যের দাম বাড়ায় সামগ্রিক খাদ্যমূল্য সূচক ঊর্ধ্বমুখী হয়েছে।
এফএও এর প্রতিবেদন অনুযায়ী ফেব্রুয়ারিতে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের গড় মূল্যসূচক ছিল ১২৫.৩ পয়েন্ট, যা জানুয়ারিতে ছিল ১২৪.২ পয়েন্ট। সংস্থাটি আরও জানিয়েছে ২০২৫ সালে বিশ্বব্যাপী রেকর্ড ৩০২,৯০,০০,০০০ টন খাদ্যশস্য উৎপাদন হতে পারে। মধ্যপ্রাচ্য সংঘাতে সরাসরি অংশ নেবে না ন্যাটো। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযানে ন্যাটো সরাসরি অংশ নিচ্ছে না। ন্যাটো জোটের সামরিক কমিটির চেয়ারম্যান অ্যাডমিরাল গুয়েসেপ্পি ক্যাভো-ড্রাগন এই তথ্য জানিয়েছেন। ইইউ জানিয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপকে বিভক্ত করতে চাইছে। ন্যাটোর সামরিক কমিটির চেয়ারম্যান অ্যাডমিরাল গুয়েসেপ্পি ক্যাভো-ড্রাগন জানান, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জটিল কাজ হলেও তা সম্ভব। এর আগে ন্যাটোর মহাসচিব বলেছিলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা ন্যাটোর নেই। অন্যদিকে ইইউ পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিমালা প্রধান কাজা কাল্লাস মন্তব্য করেছেন, ইউরোপীয় ইউনিয়নের অধীনে থাকা সরকারগুলোকে বিভক্ত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, ওয়াশিংটনের এই কৌশল ইউরোপের শত্রুদের ব্যবহৃত পদ্ধতির সঙ্গে মিল রয়েছে।